অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মেঘ মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতেই জল। আনমনে ভাবছে মেঘ, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায়। ভাইয়া, তোমায় খেতে ডাকছে। যা, আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। এ সময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা পছন্দ করতো সে সবই আজ রান্না হয়েছে। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠেছে। এরই মধ্যে তানভীর হাজির। তানভীর, ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আবির, এখনই বের হব। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। আবির, গাড়ি লাগবে না আম্মু। দু ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর মধ্যে সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালবেলায় নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলো করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখা যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিনও একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ যেন ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছুটোছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটাই তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং শেষ করে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে রুম থেকে বাইরে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি যেন কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। মেঘ, আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না, প্রাইভেট গুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমেদ খান, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো। কাল বা পরশু মধ্যেই ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শোনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে যে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। মেঘ, জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ আব্বু, আমরা খেয়েছি। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢোকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউই নেই। রান্নাঘরে 3 যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা জায়গায় 1 টাইম ব্যান্ডেজ লাগানো আছে। নজরে পড়ে ইকবাল খানের। কি রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাঁক করে উঠেছে তার। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকালে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসে। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে না হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে নেমে সবার সাথে খেতে বসেছে। তানভীরও খেতে বসেছে হাত মুখ দিয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? চাচ্চু, আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে যাই, তাই সঠিক কি আমি জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি, তাকে বলে দিও সে যেন কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে না জড়ায়।
আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসায় হাল ধরার জন্য। তানভীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমেদ খান, থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। তানভীর, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাইয়াই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাইয়াও তো দেখছি পুরোটাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্র হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে, চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বদ্ধ দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে, তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। তানভীর, না তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু বিষয়টা জানিয়েছিলাম, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর বিষয়টা এভাবে ঝামেলা হবে আমি ভাবতেই পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে বলিনি ভাইয়া, যা হওয়ার তা হয়েছে, তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে দাও, একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, আর যা কথা সব যেন আমায় বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর, আচ্ছা আমি আসছি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ, অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজাটা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়, তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজলো। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো না, 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা করা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসি রেজাল্ট কবে দেবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়, শুয়ে শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার। হে ভিউয়ার্স, আমি মেঘলা। এতক্ষণ আমার কণ্ঠে আপনারা গল্পটি শুনলেন। আমার কণ্ঠে আপনাদের গল্পটি শুনতে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কণ্ঠে গল্পটি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট পার্টের জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।